সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্বাস্থ্য উপযোগী কূপ, টিউবওয়েল, শহরে পানি সরবরাহ, আবর্জনা এবং মানব বর্জ্যের ব্যবস্থাপনা। আপনারা কি শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা। আ স ১ম এ আমরা দেখে নেই যে বাংলাদেশে সুপেয় পানি সংকটের কারণ, প্রভাব এবং সংকট সমাধানের সম্ভাব্য উপায়গুলা কি? পরিবেশের প্রধান ৪ টা উপাদানের মধ্যে অন্যতম একটা উপাদান হচ্ছে পানি। এবং পৃথিবীর মোট আয়তনের ৭০ ভাগ জুড়েই আছে পানি, আমরা এটা জানি। আ কিন্তু সব পানি তো ব্যবহার উপযোগী না। অর্থাৎ আমরা পানিকে তো বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। আ মানে গোসল করা থেকে শুরু করে বিভিন্ন কলকারখানায় ব্যবহার হচ্ছে, কৃষিকাজে ব্যবহার হচ্ছে। আ তারপর হচ্ছে বিভিন্ন আ খাদ্য প্রস্তুতের যে ফ্যাক্টরি ওগুলাতে ব্যবহার হচ্ছে, কেমিক্যাল কোম্পানিতে ব্যবহার হচ্ছে। কিন্তু আমরা এখানে মূলত আ যে পানি পান করে থাকি সেই পানিকেই ফোকাস করছি আরকি। পৃথিবীর মোট জলভাগের প্রায় ৯৭.৩ ভাগ হচ্ছে লোনা পানি আর বাকি ২.৭ ভাগ হচ্ছে স্বাদু পানি। তাহলে দেখেন আসলে আমাদের সুপেয় পানির পরিমাণ কিন্তু খুবই কম। মাত্র ২.৭ ভাগ। আ বিশ্বে স্বাদু পানির প্রায় ৬৯ ভাগ আছে হচ্ছে ভূগর্ভে, আর প্রায় ৩০ ভাগ আছে হচ্ছে মেরু অঞ্চলে বরফের স্তূপ হিসেবে জমা। আর মাত্র ১ ভাগ আছে নদী কিংবা অন্যান্য উৎস যেগুলো আছে আরকি। তো পানির যে সংকট এটা সামাজিক, অর্থনৈতিক এবং জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব সৃষ্টি করছে। তার কারণ হলো আ আমরা যেমন আগের ক্লাসগুলোতে দেখেছি যে পানিবাহিত অনেক ধরনের রোগ আছে। তো পানিবাহিত রোগের মধ্যে যেগুলো আমাদের আ ইন্টারনাল ডিজিজ, অর্থাৎ আমরা যে পানি পান করি, ওই পান করা পানির মাধ্যমে যে সমস্ত রোগের জীবাণুগুলো ছড়ায়, আ ওই ধরনের রোগ আ যেমন আছে, আবার কিছু আছে হচ্ছে যেগুলা বাহ্যিক, যেমন স্কিন ডিজিজ। অ্যা ওরকম তাও পানিবাহিত অনেক জীবাণু আছে যেগুলা স্কিন ডিজিজও তৈরি করতে পারে। তো আমরা এখানে যেহেতু সুপেয় পানি নিয়ে কথা বলছি, তার মানে পানিবাহিত যে সমস্ত ইন্টারনাল ডিজিজ গুলো আছে, আমরা সেদিকেই জোর দিব। তো এই মানে সুপেয় পানির অভাবেও কিন্তু মানে অনেক ধরনের আ রোগ সৃষ্টি হয়। যে আমরা যদি বিশুদ্ধ পানি আ না পান করতে পারি, আ এবং আমরা প্রতিনিয়ত আ ঘরে বা বাইরে যে পানি পান করে থাকি কতখানি বিশুদ্ধ, আ সেটা কিন্তু হয়তো আমরা নজর দিচ্ছি না। কিন্তু এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মেডিকেল সায়েন্স বলে মানুষের শরীরে পর্যাপ্ত পানি না পেলে বিভিন্ন রোগ দেখা দিতে পারে। যেমন অস্বাভাবিক রক্তচাপ, আ মানে অস্বাভাবিক রক্তচাপ বলতে আমরা উচ্চ রক্তচাপকেই নির্দেশ করছি। তারপর হচ্ছে কার্ডিয়াক ডিজিজ বা যেটা হৃদরোগ বলে থাকি, দেহের তাপমাত্রা বেড়ে যাওয়া, তারপর অবসাদ, পেশিতে ব্যথা হওয়া, মুখে দুর্গন্ধ হওয়া, কিডনিতে পাথর হওয়া, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি অনেক ধরনের রোগেই কিন্তু আ এই যে পর্যাপ্ত পানি আ পান না করার কারণে হওয়ার সম্ভাবনা থাকে। আর দূষিত পানি পান করলে বিভিন্ন পানিবাহিত রোগ দেখা দেয়। যেমন ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, আমাশয় এবং বিভিন্ন ভাইরাসজনিত রোগ। কারণ ভাইরাস ছড়ানোর অন্যতম মাধ্যম হচ্ছে পানি। এবং আমি বলেছিলাম কোনো একটা ক্লাসে যে দ্রুত ছড়াতে পারে পানির মাধ্যমে। যদিও বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে, কিংবা কাপড়-চোপড়ের মাধ্যমেও ছড়াতে পারে। কিন্তু পানিটা হচ্ছে একটা দ্রুত ছড়ানোর মাধ্যম। জৈব এবং অজৈব দূষকযুক্ত পানি পান করলে বিভিন্ন সমস্যা হতে পারে। যেমন স্কিন ডিজিজ আছে, বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়া, তারপর হচ্ছে লিভার
লিভারের ফাংশন নষ্ট হয়ে যাওয়া, কিডনির কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়া, প্রজনন ক্ষমতা হ্রাস পাওয়া, তারপর ক্যান্সার এবং আ আমাদের যে বডির প্রিভেন্টিভ পাওয়ার এটা নষ্ট হয়ে যাওয়া বা ইমিউন সিস্টেম নষ্ট হওয়া, লাংসের যে ফাংশনালিটি সেটা নষ্ট হয়ে যাওয়া, মাথা ব্যথা, বমি হওয়া, এই সমস্ত রোগগুলোও কিন্তু আ যে বিশুদ্ধ পানি আ তার অভাবে মানে বিশুদ্ধ পানির ব্যবহার কিংবা খাওয়া ইত্যাদি আ যে ঘাটতি ওইটার কারণে হতে পারে। এছাড়া ভারী ধাতু যেমন lead এটা যদি পানিতে কোনোভাবে মিশ্রিত থাকে তাহলে সেই পানি পান করলে আমাদের দেহের এনজাইমের কার্যকারিতা নষ্ট হতে পারে। তারপর মস্তিষ্কের আ ক্ষয় হতে পারে, হাড় ক্ষয় হতে পারে। ইভেন পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে সুপেয় পানি বা বিশুদ্ধ পানি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশুদ্ধ পানি বিভিন্নভাবে রক্ষা করা যায়। আ সেটা প্রথমত হচ্ছে পানির অপচয় রোধ করে। আর এমনিতেই আ বিশ্বব্যাপী যে পানির যেটা ভূগর্ভস্থ পানি তার লেয়ার কিন্তু এভারেজে নিচে নেমে যাচ্ছে। তো কাজেই আমাদের কিন্তু পানিকে সংরক্ষণ করা বা পানিকে অপচয় রোধ করার দিকে আ মানে গুরুত্ব দেওয়া অত্যন্ত দরকার এবং পাইপলাইনের লিকেজ গুলাকে মেরামত করা। বিশেষ করে শহর এলাকায় যে পানি সরবরাহ করা হয়, ওগুলো ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হয়। আর ওই ভূগর্ভস্থ পাইপলাইনেরও কোথাও যদি লিকেজ হয়ে থাকে তাহলে দেখা যাবে যে ওই লিক দিয়ে পাইপের ভিতরে জীবাণু ঢুকতে পারে এবং সেটা তো অলরেডি বাসায় যে পানি আমরা পাচ্ছি সেটাতেও চলে যেতে পারে। এবং এভাবেও কিন্তু অনেক পানিবাহিত রোগ ছড়ায় এবং অতিরিক্ত পানির ব্যবহার বন্ধ করা আ অর্থাৎ আমাদের যতটুকু পানি ব্যবহার করলে চলে অতটুকুই পানি ব্যবহার করা উচিত। মানে শুধু পানি নষ্ট করা উচিত না। এছাড়া গোসল কিংবা বাথরুমের কাজে কিংবা অজু করার কাজে, কাপড় ধোয়ার কাজে আ কিংবা বাসনপত্র ইত্যাদি ধোয়ার ক্ষেত্রে যে আমরা পানি ব্যবহার করি সেটাও আমাদেরকে মাথায় রাখা উচিত যে মানে অতিরিক্ত পানি যেন আমাদের নষ্ট না হয়। তো এখানে মানে ওভারঅল আ তাহলে এটার সামারিটা কি হলো? সামারিটা হলো এই যে পৃথিবীর আয়তনে যদিও 70% পানি, তার মধ্যে কিন্তু আসলে আমাদের সুপেয় পানির পরিমাণ খুবই কম। আ বেশিরভাগ পানিটাই হচ্ছে লোনা পানি। সেটা তো সুপেয় পানি না। 2.7 আ পার্সেন্ট হচ্ছে গিয়ে স্বাদু পানি বা যেটা পানি খাওয়ার মতো যোগ্য। আ কিন্তু তার মধ্যেও আ মানে পানি খাওয়ার মতো বাট বিশুদ্ধ পানি বলছি না। বিশুদ্ধ পানির পরিমাণ কিন্তু আরো কম এবং আ সেই বিশুদ্ধ পানির মানে অভাবে আমাদের কি রোগ হতে পারে সেই বিষয়গুলো বললাম। আ এবং এট দ্যা সেম টাইম হচ্ছে যে আমরা যেহেতু সুপেয় পানি বা বিশুদ্ধ পানির অ্যা অভাব রয়েছে তাহলে আমরা কিভাবে অ্যা সেটা মিট আপ করতে পারি আ সেটাও বললাম। তো আমাদের তো স্বাস্থ্য অধিকার আছে। WHO এর মতে এটা আমি আগের কোনো একটা ক্লাসেও বলেছি। আবারও এখানে এটা মনে করিয়ে দিচ্ছি যে WHO এর সংবিধান অনুসারে কেবলমাত্র রোগমুক্ত থাকা বা অসুখ থেকে মুক্তি নয়, বরং শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সুস্থ থাকাই হচ্ছে স্বাস্থ্য। আর এই সংবিধান স্বাস্থ্যের মানদণ্ডে সর্বোচ্চ স্বাস্থ্য উপভোগকেই স্বাস্থ্যের অধিকার হিসেবে সংজ্ঞায়িত করে। তো কাজেই আমরা সুস্বাস্থ্যবান বা আমাদের স্বাস্থ্য রক্ষা হচ্ছে ওই বিষয়টা তখনই বলতে পারবো যদি আমরা শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সুস্থ থাকি। তো দেখি যে আমরা পানিকে বিশুদ্ধ যদি করতে চাই তাহলে কি উপায়ে বিশুদ্ধ করা যায়? ৭ টা উপায় আছে। তার মধ্যে একটা কমন বা সবাই মোটামুটি এটা জানে যে ফুটিয়ে পানিকে বিশুদ্ধ করা যায়। এখন পানি বিশুদ্ধ করার সবচেয়ে এটা পুরনো একটা রীতি আ এবং কার্যকর পদ্ধতিও যে ফুটিয়ে নিলে বিশুদ্ধ হয়। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে পানি যদি
60°C বা তার চেয়ে বেশি তাপমাত্রায় ৫ থেকে ২৫ মিনিট পর্যন্ত ফুটানো হয়, তাহলে এর মধ্যে যে সমস্ত জীবাণু আছে বা জীবাণুর লার্ভা আছে, এগুলা ধ্বংস হয়ে যাবে। তার মানে যদি আমরা 60°C এর নিচে পানিকে ফুটাই, তাহলে কিন্তু সব জীবাণু ধ্বংস নাও হতে পারে। তো কাজেই পানি ফুটাতে হবে, এ এটা চিন্তা করা মানে হচ্ছে আমাদেরকে মানে ফুটিয়ে বিশুদ্ধ পানি করতে গেলে কমপক্ষে 60°C তাপমাত্রায় ফুটাতে হবে এবং কমপক্ষে ৫ থেকে ২৫ মিনিট ধরে ফুটাতে হবে। তার নিচে যদি হয় তাহলে কিন্তু মানে শতভাগ জীবাণু ধ্বংস হবে না। দ্বিতীয় কৌশল হচ্ছে ফিল্টার করা। পানি ফোটানোর মাধ্যমে ক্ষতিকর জীবাণু দূর করা সম্ভব হলেও পুরোপুরি আশঙ্কামুক্ত থাকতে ফিল্টারের মাধ্যমে বিশুদ্ধ করা যেতে পারে। অর্থাৎ আমরা যেমন ফুটিয়ে জীবাণুকে ধ্বংস করলাম। কিন্তু জীবাণু ছাড়াও কিন্তু পানির মধ্যে অনেক ক্ষতিকর উপাদান থাকতে পারে। ওগুলা হয়তো এই তাপমাত্রায় কিংবা এই সময় ধরে ফুটালে ওগুলা নষ্ট হবে না। আ কিংবা ভারী কোনো পদার্থ যদি মিশ্রিত থাকে, ওগুলা তো আমাদের পেটে চলে যাবে। জীবাণু না ধ্বংস হলো কিন্তু ওগুলোতে যেমন আয়রন আছে, ওটা তো পেটে চলে যাবে। তো কাজেই ওইখান থেকে বাঁচতে গেলে আমাদেরকে ফিল্টার করতে হবে। কারণ ফিল্টার করলে দেখা যাবে ওই সমস্ত ভারী উপাদানগুলো ওই ফিল্টারিং হয়ে আমরা বিশুদ্ধ পানিটা পেতে পারি। 3rd উপায় হচ্ছে ক্লোরিন ট্যাবলেট বা ব্লিচিং পাউডার পাওয়া যায় এবং ওইটা একটা নির্দিষ্ট পরিমাণে যদি আমরা পানিতে মিশিয়ে নিই, সেক্ষেত্রেও পানির জীবাণু ধ্বংস হয় আ এবং পানি বিশুদ্ধ হয়। 4th হচ্ছে ফিটকিরি বা পটাশ। আ ওইটা যদি আমরা পানির সাথে নির্দিষ্ট পরিমাণে মিশিয়ে নিই এবং মিশিয়ে ২-৩ ঘন্টা রেখে দিলে তখন পানির মধ্যে মিশ্রিত যে সমস্ত ময়লা থাকবে এগুলো তলানি হিসেবে নিচে জমা হবে। আ কাজেই এই প্রত্যেকটা পদ্ধতিই কিন্তু আমরা পানিকে বিশুদ্ধ করার জন্য সহযোগী। আরেকটা পদ্ধতি আছে সৌর পদ্ধতি। আ যেখানে নাকি মানে প্রাথমিক অবস্থায় পানিকে বিশুদ্ধ করা যায় এবং এক্ষেত্রে সূর্যের আলোতে যদি আ একটা নির্দিষ্ট তাপমাত্রার আলো পাই, সেখানে আমরা পানিকে কয়েক ঘন্টা রেখে দিলে এতে করেও পানির কিছু ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাবে। অর্থাৎ সূর্যের তাপে আ পানিকে যদি গরম করা হয়, সেক্ষেত্রেও কিছু ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাবে বা পানি বিশুদ্ধ হবে। 6th হচ্ছে আল্ট্রাভায়োলেট রে। পরিষ্কার এবং স্বচ্ছ পানি জীবাণুমুক্ত করার জন্য অতিবেগুনি বিকিরণ কার্যকরী একটা পদ্ধতি। মানে আল্ট্রাভায়োলেট রে দ্বারা আমরা পানিতে যদি আল্ট্রাভায়োলেট রেটা পাস করতে পারি তাহলে সেক্ষেত্রেও আ অনেক ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় এবং পানি বিশুদ্ধ হয়। আর লাস্টলি হচ্ছে আয়োডিন। ১ লিটার পানিতে মানে 2% আয়োডিনের দ্রবণ মিশিয়ে দিলে তখন ওই পানি বিশুদ্ধ হয়ে যাবে। তাহলে আমরা এই ৭ টা উপায়ে কিন্তু বিশুদ্ধ আ মানে পানি পেতে পারি। বিশুদ্ধ পানি বলতে যেমন আমরা যদি ভূগর্ভস্থ পানি যেখানে ব্যবস্থা থাকবে না, সেখানে প্রাকৃতিক পানি মানে হচ্ছে পুকুরের পানি বা নদীর পানি নিয়ে এইভাবে বিশুদ্ধ করেও কিন্তু আমরা আ পানি খেতে পারি। এখন দেখি বর্জ্য ব্যবস্থাপনা। বর্জ্য ব্যবস্থাপনা এটা একটা গুরুত্বপূর্ণ আ অংশ স্বাস্থ্য রক্ষার জন্য। আ এবং বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আ বিশেষ করে সিটি এরিয়াগুলোতে সিটি কর্পোরেশন থেকে এই ব্যবস্থাটা নেওয়া হয়ে থাকে। কিন্তু সিটি এরিয়ার বাইরে আ সেটা মেগা সিটি হোক বা স্মল সিটি হোক কিংবা পৌরসভা হলেও সাধারণত ওখানকার যে কর্তৃপক্ষ বর্জ্য ব্যবস্থাপনার আ কাজটা করে থাকে। কিন্তু এছাড়া যদি সিটির বাইরে হয়, গ্রামাঞ্চল বা অন্য কোনো যদি লোকাল এরিয়া হয়, সেক্ষেত্রে ওই ব্যবস্থাপনাটা আসলে সেভাবে গ্রামাঞ্চলগুলো সাধারণত ইউনিয়ন পরিষদের আন্ডারে থাকে। কিন্তু আসলে আ ইউনিয়ন পরিষদ থেকে ওই ধরনের আ মানে সিরিয়াসলি বর্জ্য ব্যবস্থাপনার কাজটা হয় না। তো সেটা হচ্ছে যদি ওই লোকালি ওখানকার আ মানুষ সেই ব্যবস্থাপনার কাজটাকে দায়িত্ব হিসেবে নেয়,
তাহলে সেটা ব্যবস্থা করা যেতে পারে। তো এখন প্রশ্ন হলো যে বর্জ্য ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ? কারণ বর্জ্য ব্যবস্থাপনা আ যদি না ক বর্জ্য ব্যবস্থাপনার যদি সুযোগ না থাকে, তাহলে কি হবে? সেই ক্ষেত্রেও কিন্তু ময়লা আবর্জনা থেকে আ অনেক ধরনের রোগ সৃষ্টির একটা সম্ভাবনা থাকে। আ যেমন আ কমনলি একটা বিষয় যে বিভিন্ন ঈদের সময় যেমন কোরবানি দেওয়া হয় যখন, তখন শহর এলাকাতে কি হয়? সিটি কর্পোরেশন থেকে আ ওই মানে বর্জ্যগুলা আ সরায় দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। কিন্তু গ্রামাঞ্চলে কি হয়? গ্রামাঞ্চলে কিন্তু অতটা সিরিয়াসলি কাজগুলো হয় না। হয়তো অনেকে পার্সোনালি নিজ উদ্যোগে কিছুটা কাজ করে থাকেন। আ কিন্তু সব জায়গায় ওভাবে হয় না। কিন্তু এতে করে কি হইতে পারে? এতে করে দেখা গেছে আ পরিবেশের যে বায়ু অথবা আ পানিও কিন্তু দূষিত হওয়ার একটা চান্স থাকে। আর আ সেটা কিন্তু আল্টিমেটলি হচ্ছে জনস্বাস্থ্যের জন্য হুমকি। তো সেজন্য বর্জ্য ব্যবস্থাপনা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। আ যেটা পরিবেশকে রক্ষা করার জন্য এবং নির্মল রাখার জন্য বর্জ্য ব্যবস্থাপনার দিকে নজর দিতে হবে। কারণ আল্টিমেটলি পরিবেশ দূষিত হওয়া মানে হচ্ছে এটা জনস্বাস্থ্যের আ দিকে যাবে এবং মানুষের তখন স্বাস্থ্যহানির সম্ভাবনা থাকে। তো আরেকটু আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে আমাদের নলকূপের একটা এখানে আলোচনার পার্ট ছিল। নলকূপ আ এখন সাধারণত আসলে গ্রাম অঞ্চল ছাড়া আ নলকূপ খুব একটা দেখা যায় না। কারণ শহরে তো দেখা গেছে যে সিটি কর্পোরেশন থেকে ওই যে সাপ্লাইয়ের মাধ্যমে পানি সরবরাহ করা হয়। আ আর গ্রামাঞ্চলে আ নলকূপটা ব্যবহার করা হয়। তো নলকূপের ক্ষেত্রেও অ্যা দেখা যায় যে আমরা বিশুদ্ধ পানি পেতে গেলে পানির আ যত আমরা গভীর থেকে মানে নলকূপের পানি সংগ্রহের ব্যবস্থা থাকবে, ততই আমরা বিশুদ্ধ পানির সম্ভাবনা থাকে। কিন্তু সেখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে পানিটাকে টেস্ট করা দরকার যে ওই পানিতে আর্সেনিক আছে কিনা কিংবা আয়রনের পরিমাণ কতটা। যদি দেখা যায় পানিতে আর্সেনিক থেকে থাকে, তাহলে যদিও এটা আমরা ভূগর্ভস্থ পানি বিশুদ্ধ পানি হিসেবে চিন্তা করি, কিন্তু আসলে বিশুদ্ধ না। কারণ ওই আর্সেনিক মিশ্রিত পানীয় দীর্ঘদিন খাওয়ার ফলে আমাদের বিভিন্ন স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। আ এছাড়া যদি পানিতে আয়রনের পরিমাণ বেশি থাকে, সেই ক্ষেত্রেও আ অনেক ধরনের আয়রনজনিত ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। তো সেজন্য আ ভূগর্ভস্থ পানি হলেও আ মানে নলকূপের ক্ষেত্রে গভীর নলকূপ আ বসানো উচিত এবং বিশেষ করে নলকূপ বসানোর পর পানিটাকে পরীক্ষা করে আ যেটা সরকারিভাবে হয়েছিল যে, যেই টিউবওয়েলের পানিতে আর্সেনিক নেই সেটাকে গ্রিন কালার আর যে টিউবওয়েলের পানিতে আর্সেনিক আছে সেটাকে রেড কালার দিয়ে চিহ্নিত করা হয়েছিল এবং এই কাজটা করার জন্য আ মূলত মানে পানি ব্যবস্থাপনা থেকে শুরু করে স্যানিটেশন যেমন আমি গত ক্লাসে স্যানিটেশন নিয়েও বলেছিলাম। স্যানিটেশন তারপরে যে এই বিশুদ্ধ পানি এই সমস্ত ব্যবস্থাপনার কাজগুলো সরকারিভাবে যে ডিপার্টমেন্টের দায়িত্ব সেটা হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। আ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আ বিশেষ করে এই যে সুপেয় পানির ব্যবস্থাপনা, তারপর স্যানিটেশন থেকে শুরু করে এগুলা রুরাল এরিয়া বা আ গ্রাম অঞ্চলেও আ মানে কাজগুলোকে নিশ্চিত করে থাকে। আ এবং সরকারিভাবে দেখা গেছে যে অনেক এরিয়াতে আ টিউবওয়েল স্থাপন করা আ কিংবা স্যানিটারি ল্যাট্রিন আ বসায় দেওয়া এগুলোর কাজগুলো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর করে থাকে। তো এগুলো প্রত্যেকটা জিনিসেই যদিও গল্পের মতো মনে হচ্ছে কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু আসলে আমাদের যে পাবলিক হেলথ আ সেই পাবলিক হেলথ নিয়ে কাজ করতে গেলে আ তখন এই বিষয়গুলোকেও আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। অ্যা এখন প্রশ্ন হচ্ছে আপনাদের মনে হতে পারে যে ডাক্তার হিসেবে এগুলা আমরা কি করব জেনে বা আমাদের গুরুত্ব দেওয়ার কি আছে? মানে আপনার যদি এমন হয় যে আপনি ডাক্তার হিসেবে ওই যে বললাম যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কোনো একটা উইং এর আন্ডারে আপনি কাজ করছেন। তখন হয়তো আ এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার ব্যাপারে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। কিংবা দেখা যাবে যে ওখানে ইঞ্জিনিয়ারিং টিম টিউবওয়েল স্থাপন করে চলে আসছে। কিন্তু
ওই পানিটা বিশুদ্ধ কি বিশুদ্ধ না, বা পানির যে রিপোর্টটা আসলো ওখানে কি কি উপাদান পাওয়া গেছে, সেই ক্ষেত্রে আপনাকে ডাক্তার হিসেবে আপনাকে পরামর্শ দিতে হবে যে না, এই পানিতে এই আছে এবং এটা হচ্ছে মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি। কাজেই হয়তো আরো গভীর পর্যন্ত পানির পাইপ নিতে হবে। মানে ইত্যাদি পরামর্শগুলোর জন্য তখন একজন ডাক্তারকে লাগবে। আর এছাড়া ওই যে বললাম যে সামাজিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা বা সিটি এরিয়া হোক কিংবা পল্লী এরিয়া হোক, সেই ক্ষেত্রেও কিন্তু মোট কথা স্বাস্থ্যকে রক্ষা করার জন্য যে সমস্ত পরামর্শগুলো আছে বা যে বিষয়গুলোকে নজর দিতে হবে, গুরুত্ব দিতে হবে, এগুলা কিন্তু একজন ডাক্তারের দায়িত্বের মধ্যে পড়ে আরকি। আ এবং ডাক্তার হচ্ছে অন্যদেরকে সচেতন করার জন্য এই পরামর্শগুলা দিয়ে থাকবে। সেটা লোকাল পর্যায় থেকে শুরু করে একেবারে উপরের লেভেল পর্যন্ত একজন ডাক্তারের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেইজন্য আ এই নলেজটা দরকার। তো আজকের আ আসলে লেসন ছোট এবং আমি মোটামুটি পুরাটাই কভার করেছি। আপনাদের যদি কোন প্রশ্ন থাকে বলতে পারেন। যদি প্রশ্ন না থাকে তাহলে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। হ্যালো, আপনাদের ক্লাস কি শেষ হয়ে গেছে? কোহিনুর আপা, কোহিনুর আপা আছেন?